ওহ, হোয়াট আ ম্যাচ! কি অসাধারণ এক রূপকথার গল্পের মতো ম্যাচ দেখলাম আমরা গতকাল লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যে ম্যাচটা যে এইরকম জমজমাট হয়ে উঠবে মনে হচ্ছিল যেন পুরো একটা স্ক্রিপ্টেড ম্যাচ ছিল, আগে থেকে যেন সবকিছুই ওপর থেকে ঠিক করা ছিল। যে অস্ট্রেলিয়া কিছুদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে গিয়ে শ্রীলঙ্কার মাটিতে আর কি ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল, সেই অস্ট্রেলিয়ায় কয়েকদিন বাদেই যে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই ইংল্যান্ডের মতো এত বড় একটা দলের বিপক্ষে এরকম রেকর্ড পরিমাণ রান চেস করে জিতে যাবে, কেউ কি ভাবতে পেরেছিল? আমি আপনি একেবারেই কেউ মানে অস্ট্রেলিয়ার উপর বাজি ধরতে পারিনি যখন ইংল্যান্ড প্রথম ইনিংসে 351 তুলে ফেলেছিল। তো এই ম্যাচে টস জিতেছিলেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন স্টিভ স্মিথ, জিতে তিনি বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো অস্ট্রেলিয়ার কিন্তু শুরুটা খারাপ হয়নি, তারা ওই প্রথম পাওয়ার প্লের মধ্যে ইংল্যান্ডের দুইটা উইকেট তুলে নিয়েছিল। তার মধ্যে ওই ডেঞ্জারাস ওপেনার ফিল সল্টের উইকেটটা খুবই ভাইটাল ছিল, আর যেখানে একটা মানে খুব অসাধারণ একটা ক্যাচ নিয়েছিলেন তাদের উইকেট কিপার অ্যালেক্স ক্যারি। মানে তিনি উইকেট কিপার হিসাবে ক্যাচটা নেননি, তিনি ওই মিড অন ফিল্ডার হিসাবে মানে ব্লাইন্ড সাইডে ঝাঁপিয়ে পড়ে যেভাবে ক্যাচটা নিলেন এক হাত দিয়ে, তাও ডান হাতে, যেটা তার কিনা উইক জোন। আর তারপর ওই আরেক মানে 3 নম্বরে ব্যাটিং করতে আসা জেমি স্মিথকেও ওই জায়গায় মানে ইংল্যান্ড হারিয়ে ফেললো প্রথম পাওয়ার প্লের মধ্যেই। তারপরে ওই মানে 10 ওভারের মধ্যে ইংল্যান্ড তুলে ফেলে 2 উইকেটে 73। এরপর ইংল্যান্ডের স্কোরটাকে মানে অ্যাক্সিলারেট করে নিয়ে যান বা একেবারে মানে দায়িত্ব নিয়ে এগিয়ে নিয়ে যান জো রুট আর তাদের ওপেনার বেন ডাকেট। মানে তারা ওই জায়গায় যেভাবে ব্যাটিং করছিল অস্ট্রেলিয়ার বোলাররা বা অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন স্টিভ স্মিথ 30 নম্বর ওভার পর্যন্ত কোনো রকম খেই খুঁজে পাচ্ছিল না। তারা ওই জায়গায় ইংল্যান্ডের স্কোরটাকে প্রথম 20 ওভারে নিয়ে যায় 132-এ। তারপর 30 ওভার শেষেও ইংল্যান্ডের স্কোরটা হয়ে যায় 200। তখন মানে পুরো আর কি অসহায় লাগছিল অস্ট্রেলিয়ার বোলার আর ফিল্ডারদের। কিন্তু ওই জায়গায় অ্যাডাম জ্যাম্পা 31 নম্বর ওভারে এসে ওই তিনি ফিরিয়ে দেন জো রুটকে। জো রুট একটা স্লক সুইপ করতে গিয়ে ওই জায়গায় লাইন মিস করে তিনি এলবিডব্লিউ হয়ে যান। 68 রানের খুবই গুরুত্বপূর্ণ একটা ইনিংস তিনি খেলে গেছেন, আর তার সঙ্গে ওই বেন ডাকেটকে সাথে নিয়ে ওই থার্ড উইকেটে 158 রানের একটা ম্যাসিভ পার্টনারশিপ করে দিয়ে গেছেন। তো এরপর হ্যারি ব্রুক ক্রিজে এলেও তিনি খুব বেশিক্ষণ আর কি টিকতে পারেননি, তারও একটা খুব চমৎকার দুর্দান্ত ক্যাচ নিয়েছেন পয়েন্টে ফিল্ডিং করা ওই অ্যালেক্স ক্যারি। তো হ্যারি ব্রুক মাত্র 3 রান করে প্যাভিলিয়নে ফেরত চলে যান। আর এরপর পঞ্চম উইকেটে ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার আর ওই আগে থেকে সেট হয়ে যাওয়া ক্রিজে বেন ডাকেট আবার একটা 61 রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এর মাঝেই বেন ডাকেট নিজের সেঞ্চুরিটা কমপ্লিট করলেন। ফ্যান্টাস্টিক একটা ইনিংস তিনি এদিন ডেলিভার করেছেন। এরপর 41 নম্বর ওভারে ম্যাক্সওয়েল যখন অ্যাটাকে আসলেন তাকে একটা 4 আর একটা ছক্কাও কিন্তু মেরে দিয়েছিলেন ওই ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার। মনে হচ্ছিল তিনি নিজের ইনিংসটাকে এবার নেক্সট গিয়ারে শিফট করবেন, কিন্তু ওই ওভারের লাস্ট ডেলিভারিতেই ম্যাক্সওয়েল তুলে নেন ওই জস বাটলারের উইকেটটা। তিনি একটা পুল করতে গেছিলেন মিড উইকেটে, কিন্তু ওই জায়গায় নাথান এলিসের হাতে ক্যাচ দিয়ে মাত্র 23 রান করেই তিনি প্যাভিলিয়নে ফেরত চলে যান। আর এরপর ষষ্ঠ উইকেটে ওই বেন ডাকেট আর লিয়াম লিভিংস্টোনের মধ্যে একটা 36 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল ঠিকই, কিন্তু লিয়াম লিভিংস্টোনের যেটা কাজ মানে তিনি ইনিংসের শেষ দিকে গিয়ে একবারে ফ্লারিশ করে দেওয়া, মানে সেই কাজটা তিনি করতে এই দিন মোটা দাগে এক প্রকার ব্যর্থই হয়েছেন। 17 বল খেলে মাত্র 14 রান তিনি করেছেন, একটা ওই ছক্কা মেরেছিলেন। কিন্তু এরপর ইংল্যান্ডের মানে শেষের দিকে গিয়ে সেরকম মানে বিস্ফোরক ব্যাটিংটা যেরকম প্রত্যাশা করা হচ্ছিল সেটা ছিটে ফোটাও হয়নি। বেন ডাকেট ওই মানে 48 নম্বর ওভারে গিয়ে ওই মার্নাস লাবুসানের একটা ওই স্লোয়ার টাইপের মানে লেগ ব্রেক ডেলিভারিতে তিনি ওই জায়গায় এলবিডব্লিউ শিকার হয়ে গেলেন। তো তিনি একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন 165 রানের। এরপর শেষ ওভারে ওই জোফ্রা আর্চার একটা 4 আর একটা ছক্কা মেরেছিলেন লাবুসানকে, তার জন্যই মূলত ইংল্যান্ডের স্কোরটা ওই 350 প্লাসে মানে 351তে পৌঁছলো। তো তারপরেও এটা তো একটা যথেষ্ট একটা হিউজ টোটাল। আর লাহোরের এই গদ্দাফি স্টেডিয়ামের উইকেটটা কিন্তু দারুণ ছিল। আর এরপর এই অস্ট্রেলিয়া এই রানটা চেস করতে নেমে তারা যেরকম আর কি ফ্লাইং স্টার্ট করে থাকে তাদের ওই ওপেনার ট্রাভিসেট, তিনি সেই কাজটাই করছিলেন। তো ট্রাভিসেট আর ম্যাথিউ শট খুব ভালোভাবে শুরু করে ওই জায়গায় ট্রাভিসেট নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি, জোফ্রা আর্চারের বলে কট অ্যান্ড বল হয় তিনি মাত্র 6 রান করে আউট হয়ে যান। এরপর স্টিভ স্মিথ আসেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন, তিনিও নেমে একটা বাউন্ডারি মারলো। এরপর মার্কুটের একটা ব্যাক অফ দ্য লেন্থের ডেলিভারিতে তিনি ড্রাইভ করতে গিয়ে আউটসাইডে হয়ে ওই স্লিপ কর্ডনের হাতে ক্যাচ দিয়ে তিনিও আউট হয়ে যান। তো খুবই অল্প সময়ের মধ্যে অস্ট্রেলিয়া 2 উইকেট হারিয়ে ফেলে। কিন্তু এরপর থার্ড উইকেটে মার্নাস লাবুসেন আর তাদের আরেক ওপেনার ম্যাথিউ শর্টের মধ্যে একটা 95 রানের পার্টনারশিপ গড়ে ওঠে এই থার্ড উইকেটে। তো প্রথম পাওয়ার প্লের মধ্যে অস্ট্রেলিয়া ওই জায়গায় তুলে ফেলে 76টা রান। আর এরপর ম্যাথিউ শট নিজের হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করলেন, কিন্তু যখন মনে হচ্ছিল যে এই পার্টনারশিপটা বেশ জমে গেছে, ইংল্যান্ডের জন্য বেশ থ্রেড জেনারেট করতে পারে, তখন ওই জায়গায় আদিল রাশিদ একটা হাফ ভলি দিলেন। খুবই জুসি একটা ডেলিভারি তিনি ওই জায়গায় প্রডিউস করেছিলেন একেবারে সেট ট্র্যাপ করে ওই মার্নাস লাবুসানকে। আর মার্নাস লাবুসান ওই ফাঁদে পা দিয়ে ড্রাইভ করতে গিয়ে শর্ট কভারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। 47টা রান তিনি করে গেছেন। তার ফলে অস্ট্রেলিয়া ওই জায়গায় মানে থার্ড উইকেট চলে যায়। এরপর ফোর্থ উইকেটের পার্টনারশিপটাও তাদের খুব বেশি বড় হয়নি, ওই ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া ম্যাথিউ শট এর কিছুক্ষণের মধ্যেই তিনিও নিজের উইকেটটা ছুড়ে দিয়ে আসেন। 60টা রান তিনি তার আগে করে গেছেন। 136-এ 4 উইকেট হয়ে পড়ে গিয়ে অস্ট্রেলিয়া তখন বেশ কিন্তু চাপে ঢুকছিল। কিন্তু এই জায়গায় ইংল্যান্ডের সব হিসাব নিকাশ ওলটপালট করে দিল ওই অ্যালেক্স ক্যারি আর জশ ইংলিশের মধ্যে একটা ঐতিহাসিক 146 রানের পার্টনারশিপটা।
ওই অস্ট্রেলিয়ার 4 উইকেট পড়ে যাওয়ার পরও ইংল্যান্ডের ফিল্ডার আর বোলারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল তারা ম্যাচটা ওই জায়গায় প্রায় জিতেই গেছে, কিন্তু এই ক্যারি আর ইংলিশের পার্টনারশিপের আনসারটা তাদের একেবারেই জানা ছিল না সেইভাবে। আর যার মাসুলটা দিতে হলো ইংল্যান্ডের বোলারদের ফিল্ডারদের একেবারে হাতে নাতে। মানে এই দুজন যেভাবে নিজেদের ইনিংসটাকে আর কি এগিয়ে নিয়ে গেছেন, মনে হচ্ছিল যেন একেবারে ফ্ললেস ব্যাটিং করছেন তারা, খুব নিখুঁতভাবে পরিকল্পনা করে অস্ট্রেলিয়ার কোন বোলারকে অ্যাটাক করতে হবে, কোন বোলারকে একটু ছাড় দিতে হবে, কাকে একটু বেশি টার্গেট করতে হবে, পুরো মনে হচ্ছিল যেন একেবারে নিখুঁত পরিকল্পনা করে তারা মাঠে নেমেছেন। মানে তাদের ওই জায়গায় মানে প্ল্যানিংটা খুব মানে দুর্ধর্ষভাবে কাজে দিয়েছে, আর এরা খুব সুন্দরভাবে সেটাকে এক্সিকিউটও করে দেখিয়েছে। কিন্তু ম্যাচটা যত গড়াচ্ছিল, পিচটা যে খুব একটা ব্যাটিং সহায়ক ছিল মানে বিষয়টা মোটেই সেরকম নয়। পিচটা কিন্তু ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছিল, তারপরেও কিন্তু এই দুজন খুব সাবলীল ভঙ্গিমায় ইংল্যান্ডের বোলারদেরকে চার্জ করে রানও বের করেছে, আবার প্রয়োজন অনুসারে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে সেই জায়গায় আর কি কঠিন পরীক্ষাও দিয়েছে। তো এদের দুজনের হাত ধরে ইংল্যান্ডের স্কোরটা ওই 30 ওভারে পৌঁছে যায় 197তে, আর তারপর এই দুজনেই মানে এক এক করে নিজের হাফ সেঞ্চুরিগুলো কমপ্লিট করলেন। এরপর অস্ট্রেলিয়া 250 রানের গন্ডিও টপকে যায়। তারপর অস্ট্রেলিয়া স্কোরটা 40 ওভার শেষে পৌঁছে যায় 4 উইকেটে 265-তে। তখনও আর কি ইংল্যান্ডের জন্য একটা স্লাইড আউটসাইড চান্স ছিল, খুব ভালো মতোই চান্স ছিল। তো এরপর মানে অস্ট্রেলিয়া যখন ওই 51 বলে 70 রান মতো বাকি, তখন ওই জায়গায় অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে দেন ওই ইংল্যান্ডের ব্রাইডন কার্স। তো তার আগে তিনি খুব গুরুত্বপূর্ণ একটা নক খেলে গেছেন ওই 60+ রানের। তো ওই জায়গায় আর কি তাদের পার্টনারশিপটা ভেঙে গেল, ওই 146 রানের যে জুটিটা গড়ে উঠেছিল। তো এরপর ক্রিজে এলেন ম্যাক্সওয়েল। তো ম্যাক্সওয়েল আর জশ ইংলিশ এরপর বাকি কাজটা করতে আর কোনো রকম ভুল করলেন না, মানে দুজনেই একবারে বিধ্বংসী মেজাজে চালিয়ে খেলে তাদের মধ্যে যে 36 বলে 74 রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে উঠলো, ওটাই আর আলটিমেটলি অস্ট্রেলিয়াকে এই জয়ের লাইনটা ক্রস করিয়ে দিল। আর এইরকম একটা ঐতিহাসিক তারা জয় পেল এরকম মানে রেকর্ড পরিমাণ রান চেস করে। তো এই মানে ম্যাক্সওয়েল ক্রিজে আসার পর তিনি তো মানে আমরা সবাই জানি তিনি কীরকম আর কি অ্যাটাকিং ক্রিকেট খেলতে পছন্দ করেন, আর অপরদিকে জশ ইংলিশ তিনি তো শুরুর থেকেই আর কি কাউন্টার অ্যাটাক করে করে ইংল্যান্ডের বোলারদের উপর পাল্টা চাপ দিয়ে যাচ্ছিলেন। তো তিনিও ওই জায়গায় সেঞ্চুরিটা কমপ্লিট করলেন খুবই আর কি হ্যান্ডসাম ওয়েতে। জোফ্রা আর্চারকে মিড উইকেট দিয়ে একটা চমৎকার ছক্কা মেরে ওই জায়গায় নিজের সেঞ্চুরিটা কমপ্লিট করেছিলেন। আর এরপর মানে ম্যাচটাও ফিনিশ করলেন এই জশ ইংলিশ ওই মিড উইকেট দিয়ে একটা ছক্কা মেরেই। তো যার ফলে অস্ট্রেলিয়া এই 352 রানের টার্গেট চেস করে ফেললো 15টা বল হাতে রেখেই 5 উইকেটের ব্যবধানে। এটাই হচ্ছে আইসিসির কোনো মেন্স টুর্নামেন্টে হাইয়েস্ট পরিমাণ রান চেস করে জেতার রেকর্ড। মানে এত পরিমাণ রান চেস করে এর আগে কোনো টিম সাকসেসফুলি জয় পায়নি। এবার তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার কিন্তু একাধিক, যেমন ওই আপনার অ্যালেক্স ক্যারির ওই 2টা ব্রিলিয়ান্ট ক্যাচকে আর কি টার্নিং পয়েন্ট বলতে পারেন। ফিল সল্টকে তিনি ওই মিড অনে যেরকম একটা মানে উড়ন্ত ক্যাচে আর কি ফিরিয়েছেন সেটাকে বলতে পারেন, কিংবা হ্যারি ব্রুককে তিনি ওই পয়েন্টে ফিল্ডিং করতে গিয়ে ওখানেও একটা যে চমৎকার দুর্ধর্ষ ক্যাচে আর কি তিনি ফিরিয়েছেন। মানে এই দুটো ক্যাচকে কিন্তু আপনারা ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতেই পারেন, কারণ আমরা সবাই জানি এই ফিল সল্ট আর হ্যারি ব্রুক কতটা বিধ্বংসী হতে পারতেন আর কি কতটা ভয়ঙ্কর হতে পারতেন। কিংবা বলতে পারেন ওই অস্ট্রেলিয়া 3rd উইকেটে লাবুশেন আর ম্যাথিউ শর্টের মধ্যে যে 95 রানের পার্টনারশিপটা গড়ে উঠলো, এই পার্টনারশিপটার জন্যই তো অস্ট্রেলিয়া ওই ম্যাচে আবার প্রবলভাবে কামব্যাক করেছিল ওই প্রথম পাওয়ার প্লের মধ্যে 2 উইকেট চলে যাওয়ার পর। ডেফিনেটলি এটাকে আপনারা টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতেই পারেন। কিংবা বলতে পারেন ওই 5th উইকেটে অ্যালেক্স ক্যারি আর জশ ইংলিশের মধ্যে যে 146 রানের ঐতিহাসিক পার্টনারশিপ গড়ে উঠলো, ডেফিনেটলি এটা তো টার্নিং পয়েন্ট হওয়ার সবচেয়ে বড় দাবিদার। কিংবা বলতে পারেন জশ ইংলিশের ওই বিধ্বংসী 120 রানের ইনিংসটা যেখানে তিনি 8টা 4 আর 6টা ছক্কা মেরেছেন, এটাও আপনি টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতেই পারেন। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন? আমি জানি এইটা আপনাদের বেশিরভাগের সাথেই মিলবে না, সেটা হলো ওই জস বাটলারের উইকেটটা। জস বাটলারের উইকেটটা যখন তুললেন ওই ম্যাক্সওয়েল, তখন মানে ইংল্যান্ডের স্কোরটা ছিল 41 ওভারে ওই 280-র মতো। তখনও আর কি ইংল্যান্ডের হাতে 9টা ওভার মতো বাকি ছিল, আর তার আগে বাটলার আর ওই বেন ডাকেটের মধ্যে 61 রানের পার্টনারশিপও গড়ে উঠেছিল। মানে হিসাব মতো মানে জস বাটলার আউট হয়ে যাওয়ার পর ইংল্যান্ড শেষ 9 ওভারে তুলেছে মাত্র 70 রান। কিন্তু আপনি ভাবুন যদি বাটলার ওই জায়গায় আরও কয়েকটা ওভার টিকে যেতেন আর ওই বেন ডাকেটের সাথে ওই পার্টনারশিপটাকে যদি আরও কিছুটা বাড়িয়ে নিতে পারতেন, তাহলে কি ইংল্যান্ড মাত্র 351 শেষ করতো? তাহলে আরও কিন্তু তারা ওই জায়গায় 25 থেকে 30টা রান বেশি করে আসতেই পারতো। তো আমি মনে করি ভয়ঙ্কর হতে চলা ওই বেন ডাকেট আর জস বাটলারের পার্টনারশিপটা যে ব্রেক করলেন ম্যাক্সওয়েল ওই 41 নম্বর ওভারের শেষ বলে গিয়ে, পার্টিকুলারলি ওই জস বাটলারের উইকেটটা তুলে, আমার কাছে মনে হয় ওইটাই এই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন আমার সাথে, নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি।